আমন্ত্রণ এসএটিভির বিশেষ বুলেটিনের সাথে আছি বিপাশা চক্রবর্তী। দর্শক, আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি। আপা, আপনাকে স্বাগত এসএটিভি স্টুডিওতে। আমরা আপনার কাছে আসবো, তার আগে আজকের শীর্ষ খবরগুলি একটু দেখে আসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আমন্ত্রণ জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, অন্তর্ভুক্তিমূলক বহু বচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান গ্লোবাল সাউথের তরুণদের অনুপ্রাণিত করেছে। এর আগে সকাল 10:30 থেকে বেলা 11:30 পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগে এই সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। শুক্রবার দুই দেশের নেতার মধ্যে এক ফোনালাপে এই আমন্ত্রণ জানানো হয়। তখনই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন প্রধান উপদেষ্টা। ফোনালাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনা পালিয়ে রক্ষা পাবেন না, তাকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহীর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিনু আরও বলেন, গত 5 আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা দখলদারিত্ব করেছে তাদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে। এতে বিএনপির কোনো নেতাকর্মী সম্পৃক্ততা পেলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, তারেক রহমানকে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে দেশের বাইরে রাখা হয়েছে। এই নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। অবশ্যই ফিরবে, কেন সে বাংলাদেশের নাগরিক, অবশ্যই ফিরবে। কেন ফিরবে না? সবাই ফিরবে। যাদের কোনো বিচার আচার আছে তারা আইন ফেস করবে। সে 5 বছর 21-19 বছরের ব্যক্তি থেকে মৃত্যু পর্যন্ত যে হোক না কেন থাকবে। শেখ হাসিনাকেও ফিরতে হবে, পলাতক নেত্রী শেখ হাসিনাকেও দেশে ফিরতে হবে অবশ্যই। তার বিরুদ্ধে মানবতা বিরোধী বিশ্ব আদালতে বিচার হবে, তাকেও আসতে হবে। দর্শক, এবার আমরা চলে যাব নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য আপার কাছে। আপা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়েই এই আন্দোলনটা শুরু হয়েছিল। আপনি তো একজন আইন প্রণেতা। তো যখন বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়, যখন কথা বলতে দেওয়া হয় না, এবং বাকরুদ্ধতার কারণে কিন্তু আমরা চাকরিরও ভয় পাই যে কথা বললেই আমাদের চাকরিচ্যুত হতে হবে। তো এই ব্যাপারটা একজন আইন প্রণেতা হিসেবে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, একটা গণতান্ত্রিক দেশ, সার্বভৌমত্ব দেশ, সেখানে বাকস্বাধীনতা থাকবে। আমার কথাটা আমি বলবো, আমি সমস্ত ভয়ের ঊর্ধ্বে থেকে বলবো, এটাই স্বাভাবিক। আজকে অনেক বছর বাংলাদেশের মানুষ কথা বলতে পারেনি। এই যে কথা বলা আর কথা না বলতে পারা, দুটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এই যে কথা বলতে না পারা মানুষগুলোর যে কী পরিমাণ কষ্ট হয়েছে, সেটা কিন্তু এই জুলাই থেকে আগস্ট মাস দেখলেই আমাদের বুঝিয়ে দেয়। আমাদের সন্তানরা ছোট ছোট, এরা যারা আন্দোলন করেছে তারা খুব ছোট থেকে তাদের ফ্যামিলিতে, প্রত্যেকটা পরিবারে তারা যেভাবে ভয়ে কথা না বলতে পেরে বড় হয়েছে, সেখানে তারা ধরেই নিয়েছে যে হয় বাঁচবো না হয় মরবো। আপনি দেখেন, যারা আত্মহতি দিয়েছে, জীবনটাকে ছোট্ট করে ধরে এই দেশের জন্য লড়ে গেছে স্বাধীনতা আনার জন্য, তারা কিন্তু সবই সাধারণ ঘরের সন্তান, মধ্যবিত্ত ঘরের সন্তান। তারা ওই যে দেখেছে কথা বলতে না পারার জ্বালাটা তার বাবা মার, তার আত্মীয় স্বজনের, এবং সেটার জন্য গুম হওয়া, খুন হওয়া থেকে শুরু করে হেন কিছু নাই যে একটা স্বৈরশাসক বলে নাই, করে নাই। আমরা যা টুকটাক বলতে পেতাম, খুব আপনারাও অনেক কাটছাট করে হয়তো
জানাতে পারতেন, কারণ আপনাদের উপরও খড়গ ছিল, এটা আমরাও জানি। এই যে খড়গটা যে কত বড় একটা মানুষের জন্য, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষের জন্য যে অন্তরায়, এটা আসলে ভুক্তভোগীরাই একমাত্র বুঝে। বাংলাদেশের প্রত্যেকটা পরিবার, শুধুমাত্র কিছু পরিবার যারা সুবিধাভোগী, যারা বঞ্চিত করেছে আমার এই 99% মানুষদেরকে, তারা ছাড়া ওই 1% সুবিধাভোগীরা বুঝতে পারবে না যে এটা কত কষ্টের। এখন অবশ্যই তারা কিছুটা বুঝছে, কিন্তু তারপরও পুরাটা বুঝছে না, কারণ যারা এই ক্ষমতা থেকে আস্থা করে নিক্ষিপ্ত করেছে স্বৈরশাসককে, ফ্যাসিস্টকে, তারা কিন্তু তাদের লোকজনদেরকে এখনও তেমনভাবে কোনো টর্চার, অত্যাচার, নির্যাতন করে না। বরং আপনি বলতে পারেন তুপের মুখে, ছাত্র জনতার রোড মার্চের মুখে এই সরকার, ফ্যাসিস্ট সরকার, অবৈধ সরকার, বিনা ভোটের সরকার, রাতের ভোটের সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে তার সমস্ত দলবল ফেলে রেখে সে তার নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছে, আমি বলবো। তো সেই জায়গায় আজকে মানুষ কথা বলতে পারছে মুক্ত বিহঙ্গের মতো। এই যে আমার কথা আমি বলবো, যখন যেভাবে খুশি বলবো, আমি তো এমন কিছু বলবো না যে আরেকজনের জন্য সমস্যা হবে। এই যে আকুতিটা, এটা থেকে মানুষ বের হতে পেরেছে, এটাই বাংলাদেশ। এমন বাংলাদেশি প্রত্যেকটা মানুষ কামনা করেছে। আপা, জাতিসংঘের একটা প্রতিবেদনে বলা হয়েছে যে 650 জন মারা গেছে, এবং কোটা সংস্কার ইস্যুতে যে আন্দোলন হয়েছিল ছাত্রদের সে আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে প্রশাসন। সে সম্পর্কে যদি আপনি কিছু বলেন। দেখেন, জাতিসংঘ যেটা বলেছে সেটা যে চুলচেরা হিসেবে বলেছে তা কিন্তু তারা বলেনি। তারাও কিন্তু বলেছে যে আমাদের কাছে যে পর্যন্ত তথ্য এসছে, তথ্য কিন্তু আরো অনেক গভীরে। কারণ আমরা যারা এই যে জাতিসংঘের পরে আমি কয়েকটা পত্রিকা পড়েছি সকালে, যেটা দেখেছি তাদের সে রিপোর্টেও অনেক নিখোঁজ, অনেক প্রায় 15,000 লোক আহত এবং নিখোঁজ। এই নিখোঁজ কতজন, কিভাবে, অনেক লাশকে আমরা শুনেছি যে বিভিন্ন আপনার কবরস্থানে দাফন করা হয়েছে, এক একটা গর্তের মধ্যে 2-3 জন করে ঢুকিয়ে রাখা হয়েছে। আমরা এখনও জানি না যে সেখানে কয়জন করে কিভাবে আছে, কোথায় কোথায় আছে, এবং লাশ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এই যে না পাওয়া মানুষগুলো এবং এই যে লাশের জায়গার খোঁজ খবর নিলে আসলে প্রকৃত ধারণাটা বের হবে। তো আমি জাতিসংঘকে এটা বলবো যে একদম কিছুই না বলার থেকে যেতটুকু পেয়েছে তারা বলেছে, তারা করেছে, কিন্তু আমরা মনে করি এটার চুলচেরা হিসাবটা এখনো হয় নাই। এই 10 দিনে এই হিসাবটা করা সম্ভব না। তো সবকিছুই যেহেতু অরাজকতার মধ্যে আছে, সেটার মধ্যে যে এটাই যে আগে করতে হবে এমন কিছু না, কারণ যেদিকেই তাকানো যাচ্ছে সেই দিকেই আপনি দেখেন যে গতকালকে আমরা যা দেখলাম টেলিভিশনের মাধ্যমে, একটা সচিব লেখাপড়া শিক্ষার সর্বোচ্চ শিখর থেকে সে আসছে, তার ঘর থেকে যখন কারি কারি কোটি কোটি টাকা পাওয়া গেল, ডলার পাওয়া গেল, ইউরো পাওয়া গেল, তা এরা দেশ চালিয়েছে, এরা তো সেইখানে এগুলা জঞ্জাল পরিষ্কার করবে না, এটা খুঁজবে, সবই আমাদের দরকার, কিন্তু এটার জন্য কিছুটা সময় লাগবে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সামিটে যোগদানের আমন্ত্রণ পেয়েছিলেন নরেন্দ্র মোদীর কাছ থেকে, এবং উনি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। এইটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এইটাকে আমি খুব মানে কূটনৈতিক ভাষায় যদি বলি তাহলে সফলভাবেই দেখছি। এই কারণে যে আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র নরেন্দ্র মোদীর রাষ্ট্র আমাদের সাথে অনেক মানে দ্বিচারিতা রাষ্ট্রই নিয়েছে, অনেকভাবে এখনও তারা নিচ্ছে। এই যে দেখেন যে বলছে যে আমরা সংখ্যালঘিষ্ঠদের অত্যাচার, দেখেন একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু কোনো ঘটনা না, সবই ঘটনা, ওটাও কষ্টদায়ক, কিন্তু এটার উপর ডিপেন্ড করতে পারবে না যে একটা দেশ এই কাজটা করছে। দেখেন তারা যেভাবে হিন্দুদেরকে উস্কানোর চেষ্টা করলো, অন্য ধর্মাবলম্বীদের, সংখ্যালঘুদের উস্কানোর চেষ্টা করালো, এবং তারা সরাসরি চার্জ করে বসলো। অথচ আমরা কিন্তু একবারও বলি না, আমাদের একটা মুসলিম ভাই গরুর মাংস খাওয়ার অপরাধে যখন একটা জায়গায় কু হয়ে যায়, এবং সেই যে এই কথাগুলো বলছে তার এলাকায় হাজার হাজার মুসলিমকে নিধন করা হয়েছিল, আমরা কিন্তু এটা বলতে পারি না। তো আমরা ছোট রাষ্ট্র দেখি যে বলতে পারবো না, এটা হতে পারে না, আমরা ছোট হলেও একটা রাষ্ট্র, এই পরিবর্তনটা আসা উচিত। তবে উনি যে ডক্টর ইউনূস সাহেবকে ফোন করেছেন এবং ওই মিটিংয়ে আপনার গ্লোবাল ভিলেজে আমন্ত্রণ জানিয়েছেন, এই যে সাউথ সামিটে অ্যাটেন্ড করেছেন, এটা একটা ভীষণভাবে পজিটিভ দিক, ইতিবাচক দিক। যেমন ধরেন স্বৈরাচারী সরকার যখন 7ই জানুয়ারি নির্বাচনে ওনারা পাশ করতে বাধ্য করেছিল ভোট ছাড়াই,
তখন তারা বলেছিল এই যে বিদেশে দেশে বিদেশে সবাই তো আমাদের সাথে যোগাযোগ করছে, সো আমরা বৈধ। এই যে বৈধতা হতে পারে ডক্টর ইউনূস সাহেব ভোটে আসেনি, কিন্তু জনগণের কিন্তু একটা সিরিয়াস ম্যান্ডেট আছে তার সাথে, আমাদের সবারই আছে, কারণ আমরা চেয়েছি গ্রহণযোগ্যতা। এই গ্রহণযোগ্যতা আপনি যদি আজকে জরিপ করতে যান, আপনি একজন সাংবাদিক, আপনি দেখবেন যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরেই গ্রহণযোগ্যতা থাকবে। ওই 1% বা 0.5% বা 0.0 পয়েন্ট সামথিং, সেটা কি বললো সেটা নিয়ে তো সংখ্যাগরিষ্ঠতা হয় না। সো দ্যাট সেই মানুষটাকে যখন পাশের দেশ আমাদের পালিয়ে যাওয়া আপনার স্বৈরাচারকে আশ্রয় দেওয়ার পরেও যখন ফোন করেছেন এবং মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন আমাদের ডক্টর ইউনূস সাহেব, তখন আমি বলবো যে এটা সামনের দিকে পজিটিভ। পররাষ্ট্র নীতি এক জিনিস, আর রাষ্ট্রের সাথে রাষ্ট্রের দ্বন্দ্ব দ্বৈততা এটা এক জিনিস। তো সেই জায়গায় আমি মনে করব যে ইতিবাচকভাবে যাচ্ছে। আপনার যে সচিবালয়ে যে বিভিন্ন দপ্তরে বড় বড় পদাধিকার বলে যে ব্যক্তিদেরকে বসানো হয় যেসব সচিব, হ্যাঁ, বহু বছর কাজ করেন তারা, এবং তারা কিন্তু যথেষ্ট দক্ষ এবং ক্ষমতা সম্পন্ন এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারা, তা না হলে সচিবালয়ে কাজ করতে পারে না। তাদের যখন চাকরিটা শেষ হয়ে যায়, তারা যখন রিটায়ারমেন্টে যায়, তখন আবার তাদের চুক্তিভিত্তিক একটা নিয়োগ দেওয়া হয়, এবং সেখানেও কিন্তু তাদের চিন্তায় একটা বাধা প্রদান করা হয়। বাক স্বাধীনতাতে তো বাধা রয়েছেই, তো এই চিন্তা এবং বাক স্বাধীনতা এই দুটাই যদি বাধা প্রদান করা হয়, তাহলে তো আমরা উন্নত বাংলাদেশ পাবো না। আমি যদি বলি শোনেন, যদিও তারা জনগণের সার্ভেন্ট হিসেবে জয়েন করে, হ্যাঁ, সিভিল সার্ভেন্ট যাদেরকে বলা হয়, তো তারপরেও তারা কিন্তু সিভিলদের আপনার গড হয়ে যায়। এই গড হতে গিয়ে এটা কিন্তু দুঃখজনক। তারা কখনোই নিজেকে, প্রত্যেকটা বিসিএস ক্যাডার কখনোই মনে করেন না তারা সিভিল সার্ভেন্ট। তারা মনে করে আমরা এতগুলো পরীক্ষা দিয়ে আসছি বা এবার ধরে টরে আসছি, টাকা দিয়ে আসছি, আমরা কেন সিভিল সার্ভেন্ট হবো, আমরা গডের ভূমিকায় থাকবো। তারাও কিন্তু এক ধরনের গডের ভূমিকায় ছিল। আমি যদি আপনাকে বলি, একজন মানুষ সে অনেক অভিজ্ঞতা সম্পন্ন, চুক্তিভিত্তিক নিয়োগটাই কিন্তু অভিজ্ঞতা দিয়ে হয়, সেইখানে সে তো অনেক কিছু পেয়েছেন জীবনে, বাকি জীবনটা যে সমাজকে দিতে পারবে না, যে রাষ্ট্রকে দিতে পারবে না, তার এই মুসলেকা দিয়ে ওই পথটা নেওয়ার কি কারণ থাকতে পারে আমাকে আপনি বলেন। যদি আমি মাসি মারা কেরানি হব, আমি মাসি মেরে যদি সেটা ওই ছবিটাই দিয়ে দিব, তাহলে আমার চুক্তিভিত্তিক বুদ্ধিজীবীর দরকার কি, আমার চুক্তিভিত্তিক শিক্ষিত লোকের দরকার কি? তো আমি মনে করি যে অপরাধ যে করে সেও যেমন অপরাধী, অপরাধ যে সয় সেও তেমন অপরাধী। এইখানে সিস্টেম লসটা আমরা বলেছি, আমরা এই টেবিলটায় আপনার অসংখ্যবার এসেছি, এখানে আমরা অসংখ্যবার বলেছি, বলার চেষ্টা করেছি যে সত্যকে সত্য হিসেবে যদি আমি নিতে পারি, তাহলে আমি এই দেশের মঙ্গল কামনা করতে পারবো। সত্যকে যদি আমি সব সময়ের জন্য মিথ্যাকে সামনে নিয়ে আসি, সত্যকে আড়াল করে রাখি, তাহলে কিন্তু আমি পারবো না। আর একটা মিথ্যেও মিথ্যে, 1000 মিথ্যেও মিথ্যে। তো তারা যখন মিথ্যেকে আশ্রয় করে আসে, সেটা তারা কোনো দেশের কল্যাণের জন্য আসতে পারে না, তারা ব্যক্তির কল্যাণের জন্য আসে। এই ব্যক্তির কল্যাণের জন্য আসে বলেই বাংলাদেশ থেকে কারি কারি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার টাকা আপনার বিদেশে পাচার হয়ে গেছে, গিয়েছিল। যাচ্ছে বলতে আমি এখনকার এই সরকারকে বোঝাচ্ছি না, তাদের যে রাখা টাকাগুলো আছে এখনো, যেমন গতকালকে যা বের হলো, আমি এরকমই বলছি, কারণ এখনো ওইভাবে কোনো রিসাবলিং হয় নাই যে তুমি কত টাকা কোথা থেকে কিভাবে নিয়েছো, এত তাড়াতাড়ি এটা করা সম্ভব হয় না। তবে আইনের অনুশাসন যদি জোরদার থাকে, যদি আইনের অনুশাসন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু 100টা খারাপ মানুষের মধ্যে 5টা ভালো মানুষ আছে, নইলে দেশ টিকতো না, পৃথিবী টিকতো না। সেই মানুষগুলোর আশ্রয় নিয়ে যদি এই খবরগুলো নিয়ে যদি তাদের খবর করা যায়, আমার মনে হয় ভবিষ্যতে, এবং তাদেরকে একদম যে শাস্তি পাওয়ার যোগ্য সেই শাস্তিটা দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে আপনার এই ধরনের খারাপ লোকগুলা সুবিধা বঞ্চিত হবে, তারা নিজেকে সুবিধা বঞ্চিত মনে করবে, কারণ তারা এক্সট্রা সুবিধার জন্যই কিন্তু আসে। নইলে আপনি দেখেন, যার বেতন যত বেশি, সে তার অপরাধও কিন্তু তত বেশি। আপনার বেতন যখন একটা সচিব 1 লাখের নিচে বেতন পায় না, সে কিন্তু তার জীবনটা চালাতে পারে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি দিয়ে। সে সেটা না করে সে
1,00,000 কোটি টাকার মালিক হতে হয় তাকে, হাজার হাজার কোটি টাকার মালিক হতে হবে তাকে, তাকে বেগম পাড়া করতে হবে, শেখ পাড়া করতে হবে। কেন? আজকে দেখেন পৃথিবীর নিয়মটা কত কঠিন বাস্তব, তারপরেও আমরা ভুলে যাই। আপনার দেখেন যারা বেগম পাড়া করেছে, বউ বাচ্চাকে বেগম পাড়ায় পাঠিয়েছে, তারা কাজের লোক বুয়া আয়া দিয়ে রাজার হালে চলছে, অথচ তারা কিন্তু এই সমাজে কোথাও না কোথাও ঘাপটি মেরে পালিয়ে আছে, তারা কিন্তু যেতে পারছে না, তারা যেতে পারছে না। দেখেন এই জীবনটা কত কষ্টের। তাহলে এই কষ্টের জীবনের জন্য এত টাকা ইনকাম করে অন্যায়ভাবে পালিয়ে থেকে ইনকাম করে লাভটা কি বলেন? সে তো নিজে খেতে পারলো না, খেতে আপনার ওই যে একজন কি জানি পিকে হালদার, তার শুনেছি 80টা বান্ধবী আছে, 80টা বান্ধবী তার টাকা খেলো, সে কিন্তু দেখতে পারলো না। হয়তো 80টা বান্ধবী দিয়ে মানুষ কি করে, ওই চীনের রাজাদের মতো চেহারাই দেখা যাবে, হয়তো চেহারাই দেখছে, একবার কথা বলে কনভিন্স হয়েছে, বা কোনো একটা সুখ স্বাচ্ছন্দ্যের 1 সেকেন্ডের বিনিময় সে তার সব কিছু দিয়ে দিয়েছে। তো এই যে সব কিছু সে কার টাকাটা দিল, আমার আপনার এবং ওই কৃষক মজুর দিন মজুরের টাকাটা, ওদের টাকাটা, ওদের কষ্টের টাকাটা ও অকাতরে বিলিয়ে দিল। কাদের? এদের। এবং বিদেশের টাকা পাচার করলো। সেই টাকাটাকে ভোগবিলাসিতায় খরচ করছে ওই বিদেশিরাই। যে দেশে টাকা খরচ হবে সেই দেশেই তো সে ওটা পেয়ে যাবে। সো তাহলে বাংলাদেশ কেন গরিব থেকে গরিবতর হবে না? এই এদের জন্য আপনি যে প্রশ্নটা করেছিলেন যে এরা কেন আমি কথা বলতে পারবো না, মেনে নিব, আমি যে কোনো কাজ করার জন্য আমার সর্বোচ্চ চেন অফ কমান্ডের কাছ থেকে যেতে হবে, আমার তো নিজের কিছু এখতিয়ার থাকবে, সেটা আমার নাই, জানার পর আমাকে কেন চুক্তিভিত্তিক চাকরি নিতে হবে? আপা জিনিসটাকে এমন যে যারাই ক্ষমতায় আসুক না কেন তখন কিন্তু অর্থ হারানোর একটা ভয় কাজ করে, যে আমি যে এই পদাধিকার বলে রয়েছে, আমার 1 লাখ টাকা 2 লাখ টাকা আমার বেতন, তো আমি যদি বেশি কথা বলতে চাই, কারণ যেটাই দেখা গেছে যে ক্ষমতাসীনরাই কিন্তু এখন যত বড় বড় কথা আমরা বলি যে সত্য কথা বলতে হবে, সাদাকে সাদা কালোকে কালো, এটা কিন্তু আসলে যখন ক্ষমতায় যায় কেউ তখন কিন্তু এই নীতিটা তারা কিন্তু আর প্রয়োগ করে না। আপনার এখানে কিছুটা ভুল আছে। দেখেন নীতি প্রয়োগ করেন আপনি কিভাবে বললেন? কিছু কিছু অন্যায় এত বেশি করে ফেলে তাদের কাছে অন্যায়কে কখনোই অন্যায় মনে হয় না। লাইক আপনার বেনজিরের কথা যদি ধরেন, সে শুদ্ধিচারণের পুরস্কার পেয়েছে। ওই শুদ্ধিচারণ ওর মতো একটা জঘন্যতর অশুভ মানুষ শুভ পুরস্কারটা কিভাবে হাত দিয়ে নেয়? তার কি একটা বারের জন্য বিবেকে তারা দেয় না? আমি মনে করি যে তারা ওই টাকাটাকে তারা নিজেরা আবার শুদ্ধিচারণের আপনার বক্তৃতা দিয়েছে। আমি যদি সাবেক প্রধানমন্ত্রীকে বলি, আপনি দেখেন কথায় কথায় সে শুদ্ধিচারণের কথায় কথায় আমিত্বে ভুগেছে। আমি এই করেছি, আমি সেই করেছি, আমি মেট্রো রেল করেছি, আমি পদ্মা সেতু করেছি। আচ্ছা পদ্মা সেতু নিজের টাকাটা কি তার না এই বাংলাদেশের জনগণের, এই 18-20 কোটি জনগণের খেয়ে না খাওয়া পয়সা? তাহলে আপনি সেই পয়সা দিয়ে আপনি দেখেন মেট্রো রেলের 2টা স্টেশন নষ্ট করেছে, তাদেরই লোক নষ্ট করেছে। সে মেট্রো রেলে আপনি 300 কোটি টাকা আপনার প্রজেক্টে ধরেছে, ওই 2টা স্টেশন ঠিক করতে 1 বছরের বেশি সময় লাগবে। এই যে ধরো মারো কাটো খাও, এখন আপনি দেখেন মেট্রো রেলে কয় টাকা খরচ হয়? আমার তো মনে হয় একদম লামসাম। স্টেশনে জিনিসপত্র গ্লাস ভাঙছে, সেটার জন্য রেলের তো কোনো রেল লাইনের ক্ষতি হয় নাই, রেলের ক্ষতি হয় নাই, তাহলে তো আপনার সমস্যা না। আপনি যে কোনো দিন মেট্রো রেল চালু করতে পারে, ওই স্টেশন 2টা ঠিক না হওয়া পর্যন্ত ওই স্টেশন 2টা বন্ধ থাকলেই হলো। 1 মিনিট পরে পরে একটা করে স্টেশন, সেইখানে 1 মিনিটের জায়গায় 2 মিনিট হলে তো সমস্যা হয় না। তো সেই জায়গায় আপনার কি বলেছে এতদিন, এটা তারা করেছে, সে করেছে। এবং একটা মেট্রো রেলের একটা কাজ, ফাটা কাজ ধরে যেভাবে কান্না করেছে, এইখানে হাজার হাজার আমাদের সন্তানরা মারা গেছে, সেটা নিয়ে কিন্তু তার কোনো রকম ছিটে ফুটা কষ্টবোধ ছিল না। সে বলছে সে তাদের বিচার করবে উল্টা, এবং বিচার করার জন্য শেষ দিন পর্যন্ত বলছে যত লোক ইচ্ছা তুমি মারতে পারো। সে হুকুম দিয়ে যখন মারে নাই তখন সে গালাগালি করেছে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, যত লোক দরকার মারো। কারণ এই লোকগুলা তো তার জন্য না, সে এটা খুব ভালো করে বুঝছে, তার বাবার জন্য ছিল না, এটাও সে ভালো করে বুঝছে। আজকে দেখেন যে ইতিহাস থেকে আমাদের যদি শিক্ষা নেওয়ার হয়, দেখেন একটা সন্তান তার বাবাকে এত হেয় করতে পারে না, আমি বলবো এত স্ট্যাচু করে তার হেয় করেছে। কারণ এই যে বাপকে কথায় কথায় বাপকে ডেকে নিয়ে আসছে। আজকে দেখেন 15ই আগস্টে আমরা এরকম একটা জিনিস দেখতে চাইনি, আমরা এরকম দেখতে চাইনি। একজন যে কোনো মানুষ, আমি যদিও মুসলিম হিসেবে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী আমার কাছে কোনো ভ্যালু না ইসলাম হিসেবে, তারপরেও মানুষ যখন স্মরণ করে, স্মরণটাকে স্মরণ হিসেবেই থাকতে পারতো। যদি এই মেয়ে
অতিরিক্ত অতিরঞ্জিত বাড়াবাড়ি না করতো। এই অতিরঞ্জিত কোনো কিছুই ভালো কিছু বয়ে আনে না। আপা, আপনার কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে আসবো, আমরা একটু নিউজগুলি দেখে আসি। কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছিল বলে প্রতিবেদনে প্রকাশ করেছে জাতিসংঘ। ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন। জুলাই মাসের শুরুটার দিকে কোটা আন্দোলনকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভে এক পর্যায়ে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ওঠে। ছাত্র জনতার এই বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় এবং মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর এবং বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেফতার, গুম, নির্যাতন এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। সেই সাথে আওয়ামী লীগের স্বৈরাচারী আইন বাতিল এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার দাবি জানান তিনি। সকালে মগবাজারে এলডিপি সংবাদ সম্মেলনে অলি আহমেদ আরও বলেন, শেখ হাসিনা এবং তার মন্ত্রী এমপি সহ গণহত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি। দুদক, পিএসসি, ইসি সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত করার দাবি জানিয়ে বলেন, র্যাব এবং পুলিশের মতো আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কাজের সীমা ঠিক করে দিতে হবে। সেই সাথে যেসব কর্মকর্তা পদত্যাগ করেছে বা অবসরে গিয়েছেন তাদের দুর্নীতির বিরুদ্ধে খোঁজ খবর নেওয়ারও তাগিদ দেন কর্নেল অলি আহমেদ। আপা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেনকে বদলি করে পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, তো এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, একটা জিনিস, কিছু হয়তো বা তড়িঘড়ি করে একটা সরকার গঠিত হয়েছে দেখে তারা চুলচেরা হিসাব করার ওইভাবে সময় সুযোগ হয়তো হয় নাই। নইলে যারা যে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের বুকের উপর এই 15-16 বছর যে দলটা বসেছিল, ঠিক তাদেরই যে মানে প্রেতাত্মাগুলো, এর মধ্যে একজন ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব। নইলে সে 3 দিনে তার সাহস আছে বলা যায়, কারণ তার অতীত ইতিহাসও কিন্তু খুব একটা ভালো না আমরা যতটুকু জানি। আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, আমি চাই এই সরকার ভালো কিছু করুক। তো সেই জায়গায় উনি যেভাবে এই পতিত সরকারকে, পতিত একটা স্বৈরাচার সরকারকে যেভাবে উনি তাদের পক্ষ নিয়ে কথা বলেছেন, এত তাড়াতাড়ি এতগুলো লাশের উপর, এখন পর্যন্ত লাশের কোনো সুরাহা হয় না, আপনি নিজেও জানেন। এখন পর্যন্ত হাসপাতালে শত শত রুগী কাতরাচ্ছে। উনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে, মন্ত্রণালয়ে অনেক পয়সা থাকে অনেক জায়গায় দেওয়ার মতো, বিলি বন্টন করার মতো, আমরা যেটুকু জানি প্রত্যেকটা মন্ত্রণালয়ে কিছু না কিছু সুবিধা দেওয়ার থাকে। উনি যদি ওই ছাত্রদের হাসপাতালে গিয়ে দেখতো যে কারা গরিব সন্তান, ওইখানে বেশিরভাগই কিন্তু তাই। এই সন্তানরা যারা চলে গেছে তো চলেই গেছে, জীবনের অনেক কিছু ত্যাগ করে শেষ করে দিয়ে চলে গেছে, ফ্যামিলিকে ভুগায়া। কিন্তু যারা বেঁচে আছে হাসপাতালে কাতরাচ্ছে, কারো হাত নাই, কারো পা নাই। এবং এই পুলিশগুলো, আমি এখন বলতে চাই না, তারপরেও যখন আসলো লাইনটা শেষ করি, আপনার গুলি করার পরেও এই ছেলে মেয়েদেরকে ওই পায়ের উপর, হাতের উপর বুট জুতা দিয়ে চ্যাপটা করেছে। সো এই জিনিসগুলো খুবই মারাত্মক। অনেকেই এখনও কোমায় আছে, জ্ঞান ফিরে নাই। এই মানুষগুলোর যদি সেবা করতো, আমি মনে করতাম যে হ্যাঁ, সে এতদিন যা করেছে যেভাবেই আসে। এখানে যারা আসছে সবই যে দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু না। আমরা মানুষ, আমাদের ভুল শুদ্ধ থাকবে, অনেকেরই থাকবে অনেক রকম। কিন্তু আমরা যখন একটা শপথ নিব, কিসের উপর শপথ নিচ্ছে তারা? স্বৈর শাসক উৎখাতের পরে তারা এই দেশটাকে সুন্দরভাবে শৃঙ্খলায় ফেরত আনার জন্য, এই দেশের একদম খোকলা হয়ে যাওয়া দেশটাকে কোনো মতে বাঁচানোর জন্য, লাইফ সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে আনা হয়েছে। তারা যদি লাইফ সাপোর্ট না দিয়ে লাইফ সাপোর্টটা খুলে ফেলে, তাহলে তো অনেক দুঃখজনক এই জাতির জন্য। আমি তো মনে করি ওনাকে ওই পথটাও দেওয়া ঠিক হয় নাই।
এই বস্ত্র মন্ত্রণালয় হোক, যে মন্ত্রণালয় হোক, কোনো মন্ত্রণালয় ছোট না, আমি ছোট করে দেখতে চাই না। যে মানুষটা এত বড় অন্যায় কথা বলল, তাকে তো আমি মনে করি রাষ্ট্রদ্রোহিতার জায়গায় আনা উচিত। উনি এই কথাটা কিভাবে এতগুলো লাশের উপর বলতে পারলো আমার মাথায় ধরে না। তো উনি যখন এই কথাটা বলেছে, জনগণের যদি বিচার হয়, ওনার বিচার কেন হবে না? এটা কোনো বিচার হলো না একটা মন্ত্রণালয় থেকে আরেকটা মন্ত্রণালয় দেওয়া, আমি মনে করি। আচ্ছা, কর্নেল অলি আহমেদ বলেছেন যে দুদক, পিএসসি এবং ইসি সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত করতে হবে এবং র্যাব, পুলিশের মতো আইনশৃঙ্খলা বাহিনী কাজের সীমা ঠিক করে দিতে হবে। তো এটা কিভাবে করা সম্ভব আপা? দেখেন, ভালো কাজ করতে মন্দ কাজ করতে সময় লাগে না, যে কোনো সময় করা যায়। একটা মানুষ যে কোনো সময় খারাপ হতে পারে, কিন্তু ভালো হতে অনেক দিন লাগে। তো ভালো কাজ করার জন্য আমি মনে করি আইনের অনুশাসনের বিকল্প নাই। অলি আহমেদ সাহেব যে কথা বলেছেন ঠিক কথা বলেছেন, এবং এই জায়গাগুলো রাজনীতি মুক্ত না করলে, যেমন আপনি কখনো আমরা কি কল্পনা করতে পেরেছি যে বিটিভিকে আমরা একটা নর্মাল আসনে দেখব? না, বিটিভি এখন খবর পড়ে, তো বিটিভি এখন কথা বলছে, এখন কিন্তু আর লেবুর বাম্পার ফলন হচ্ছে না, এখন হইলে ধানের বাম্পার ফলন হবে, এখন হইলে এই দেশের সন্তানদের লেখাপড়ার বাম্পার ফলন হবে, এখন হইলে এই দেশের শিক্ষার মানের বাম্পার ফলন হবে। আমরা কিন্তু এটা চাই, শিক্ষার মানের বাম্পার ফলন চাই। আমরা লেবুর, শুধু লেবু উপকারী, কিন্তু সারাদিন ব্যাপী লেবু আর লস্করের আপনার বাম্পার ফলন, এটা আমরা চাই না। তো ঠিক তেমনই দুদকের, যেমন ধরেন দুদকের কথা বলতে, কিংবা আইন মন্ত্রণালয়, আইন বিভাগ একটা আলাদা বিভাগ, সেটার কথা বলতে আইনমন্ত্রীকে যখন সরকারের দিকে তাকিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেল নিয়ে কথা যখন হয়েছে, অনেকবার আইনমন্ত্রী সাবেক উনি বলেছেন আমাকে আগে জানতে হবে। আইনমন্ত্রী যদি জানাশোনাই না থাকে, তাহলে আইনমন্ত্রী কাজ করবে কিভাবে? সে সরকার যেটা বলেছে আইনসভা সেটাই করেছে, সরকার যেটা বলেছে একটা সময় আদালত সেটাই করেছে। আমরা এই জায়গাগুলোকে মুক্ত করতে চাই। আমরা চাই আমিও যদি অপরাধ করি আমার যে শাস্তি হবে, আমার চেয়ে যে ডক্টর ইউনূস সাহেবও যদি অপরাধ করে একই শাস্তি হবে। আমি এই জায়গাটাই বলতে চাই। এবং আমার চেয়ে যে রাস্তায় একটা রিক্সা চালক, সেও যদি অপরাধ করে একই শাস্তি হবে। রিক্সাওয়ালা শাস্তি হবে, আমার হবে না, আবার বড়জনের একবারেই হবে না, এটা হতে পারে না। এটা শাস্তির জায়গাটা ট্রান্সপারেন্সি থাকতে হবে। আপনি যে দপ্তর যে পুনর্বন্টন হলো, এটা নিয়ে কি কিছু বলবেন? যে দপ্তর যে আবার পুনর্বন্টন করা হলো, এটা নিয়ে কিছু বলেন? দেখেন, দপ্তর তো এখন পুনর্বন্টন, তারপরে অনেক দপ্তর তো দেওয়াই হয়নি, অনেক দপ্তর প্রধান উপদেষ্টার কাছে রয়েছে। তো সেইখানে দেওয়া হবে বন্টন, তারা তাদের প্রয়োজনে হয়তো বন্টন পরিবর্ধন করবে, যে যতদিন তারা আছে। তো কিন্তু আমি এইটুকু বলতে চাই, অন্যায়কারীকে অন্যায়কারী হিসেবেই সাব্যস্ত করতে হবে, এবং দেওয়ার আগে তাদেরকে জানিয়ে দিতে হবে যে আপনি কতটুকু করতে পারেন আর কতটুকু করতে পারেন না, এটা ন্যায়সঙ্গতভাবে। আপনার অন্যায়, ওই যে আগে যেটা বললেন যে সচিবদের মুখ বন্ধ করে রাখা, ওইভাবে না, আপনি কতটুকু অরিজিনালি করতে পারেন রাষ্ট্রের সংবিধান অনুযায়ী। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, যেটা ৭১-এ আমি দেখিনি, ৭১-এ পড়েছি, ৯০-এ আমি দেখেছি যারা আন্দোলন করেছে এক সময়, ছাত্র জনতা। এই দেশটা কিন্তু ছাত্র জনতার আন্দোলনের উপরে এই দেশটা হয়েছে, এই দেশটা টিকে আছে। অ্যাগেইন ২৪-এ আবার ছাত্র জনতার উপরে এই দেশটা ফিরে পেল তার গণতন্ত্র, মানে পুনরুদ্ধার হলো তার হারানোর জিনিসটা। সেই জায়গায় আমি তাদের উপর আমার অনেক বেশি আস্থা। কিন্তু আমি এইটার সাথে এটা বলতে চাই, ওরা তো আমাদের সন্তান, ওদের যাদের ওই অভিজ্ঞতাটা না থাকার পরে টেনে এনে জোর করে অভিজ্ঞতা করানোর কোনো কারণ হয় না। সময়ই মানুষকে শিখিয়ে দেয়। যে যেখানে আছে, যে যেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এখন খুলুক, তারা তাদের মতো ব্যারাকে ফিরে যাক, তারা তাদের মতো আবার আসবে যদি প্রয়োজন পড়ে রাষ্ট্রের। যদি আমরা অন্যায় করি তাহলে আসবে, আর নইলে তারা তাদের শিক্ষাটা আগে শেষ করবে, তাদের শিক্ষা বিষয়ক যে আন্দোলনগুলো আছে সেগুলো করবে। তাদের দিয়ে যে সব কিছু যে হাতে কলমে একদম শিখিয়ে তুলতে হবে স্টুডেন্ট থাকা অবস্থায়, আমি এটা আমার সন্তান হিসেবে আমি এটা মনে করতে পারি না। আপা, যেটা হচ্ছে যে এই যে একটা মানে কি বলবো, একটা ট্রেন্ড চলে এসছে যে কোনো কিছু হলে পরে ছাত্রদের কাছ থেকে সাজেশন নেওয়া হচ্ছে, এই জিনিসটা কি আমাদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে না কোনো এক সময়? আমি এটাই আপনাকে কিছুক্ষণ আগে যেটা বললাম, কারণ আমি বলি যে ওদের শক্তি আছে, ওদের মনোবল আছে, আর আমাদের বয়সের বুদ্ধি আছে, হ্যাঁ, ওদের বিবেকও আছে,
আমাদের বুদ্ধিটা ওদের বিবেক শক্তি মনোবলের মধ্যে সমন্বয়। ওই যে রবীন্দ্রনাথ বলেছিল না, অরে নবীন ওরে আমার কাঁচা, তো এই যে কাঁচাদের আসতে হবে, কিন্তু কাঁচাদের শক্তি নিয়ে এগিয়ে যাবে, আর বয়স্করা তাদের বুদ্ধি দিয়ে তাদেরকে সহযোগিতা করবে। সেই জন্যই আমি বলছিলাম কথাটা, আজকে আমাদের বাংলাদেশে কিন্তু কিছুই নাই, অর্থ বিত্ত থেকে শুরু করে কিছুই নাই, আমাদের নৈতিকতাও নাই। আপনার যখন একটা দেশের সচিব থেকে শুরু করে উপদেষ্টা থেকে শুরু করে এত অনৈতিক কাজ হয়, সেইখানে আমি বলতে পারি যে আমাদের এই সন্তানরা কিন্তু আমাদের চোখ খুলে দিয়েছে, নৈতিকতা হারিয়ে যায়নি আমরা যখন ওদের দিকে তাকাই। তো সেই জায়গা, এই একটা জায়গা আমাদের আছে, আমাদের হৃদয়ের জায়গা আমাদের সন্তানরা, আমাদের আস্থার জায়গা আমাদের সন্তানরা। এই জায়গাটাকেও আপনার মনে আছে যে এই 15-16 বছর আমরা শুধু আপনার কি বলে স্বাধীনতার মুক্তিযোদ্ধার লেবাস বিক্রি করে খেয়েছে, তখন যে সরকার ছিল চেতনা বিক্রি করে খেয়েছে। চেতনা বিক্রি করতে করতে আপনার কাগজ যখন সাদা হয়ে গেছে, সেই সাদা কাগজটা পর্যন্ত তারা চিবিয়ে খেয়ে ফেলেছে। তারপরে যখন এই ছাত্রদের সামনে চেতনাটা উন্মুক্ত হয়েছে যে চেতনা বলতে কিছুই নাই, এরা সবই মেকি ব্যবহার করছে, তখনই কিন্তু ওরা কিন্তু রুশে উঠেছে, ওরা কিন্তু ওদের জীবন দিয়েছে, ওরা ঠিক জায়গার ঠিক চেতনাটা ফিরিয়ে আনতে চেষ্টা করেছে। সেই চেতনা কিন্তু আমাদের কাছে এই চেতনাটাকে যদি নষ্ট করে ফেলে, তাহলে কিন্তু আপনার আর কিছুই আমাদের থাকবে না। সেই জন্য আমি বলি যে এরা হচ্ছে আমাদের সম্পদ, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। ধরেন আমাকে আমার বয়স অনুপাতে যদি আরো 10 বছর পরে আমি আরো একটু বয়সের দিকে যাব, 10 বছর আগেই যদি আমার 10 বছর পরের জিনিসটা দিয়ে দেন, আমাকে একটা লাঠি দিয়ে দেন, তাহলে কিন্তু আমার জন্য এটা অস্বস্তি লাগবে। তো ঠিক ওদের জন্য তাই, যেটা ওদের দেশ ওরাই চালাবে, ওরাই আসবে, কিন্তু আমি আবারও বলছি আপনার মাধ্যমে, একটু সময় নিয়ে, যে সময়টা ওরা শিখবে, ওরা ফিরে চলে যাবে ব্যারাকে, ওরা শিখবে, ওদের প্রয়োজনে আসবে। আমরা কিন্তু ওদের শত্রু না, আমরা ওদের প্যারেন্টস, আমরা ওদের বাবা মা, আমরা ওদের মঙ্গল চাই। আমাদের সন্তানরাই তো গিয়েছে, যেখানেই যেই যাক না কেন আমাদের সন্তানরাই তো গিয়েছে, কারো না কারো, আপনার না গেলে আপনার ভাইয়ের সন্তান গিয়েছে, তো এই নইলে এত সন্তান তো হতো না। তো এই জায়গাটায় আমি বলি যে এটা খুব সেন্সিটিভ জায়গা, ভীষণ। পাওয়ারটা যেমন সেন্সিটিভ, তার চেয়ে অনেক বেশি আমাদের এই সুযোগ্য সন্তানগুলা এখনো কিন্তু তারা পুরো সুযোগ্য হয় নাই। বিবেক শুধু শানিত থাকলেই হবে না, বিবেকের সঙ্গে শিক্ষা লাগবে, শিক্ষার সাথে অভিজ্ঞতা লাগবে। এই 3টা যুগ হলেই কিন্তু সে রাষ্ট্র পরিচালনায় দক্ষ হতে পারবে। সেই দক্ষতার জন্য তাহলে কিন্তু ওই একটা সচিবের সাথে প্রথমে উপসচিব থাকতো না, উপসচিবের সাথে প্রশাসক থাকতো না। তো এই যে সিস্টেমেটিক, আমি সিস্টেম লস যাতে আর না হয়, ছাত্রদের হলে তো আমাদের সবই শেষ। আমি এই জায়গায় বলছি, আমি ওদের অত্যন্ত ভালোবাসি, আমার ভালোবাসার জায়গা থেকে বলছি, নিশ্চয়ই ওরা এই কথাটা বুঝবে যে এটা ওদের জন্য না, এটা এখন ওদের বাবা মাদের জন্য, ওই বয়সে তাদের জন্য। তারা করবে, তারা হ্যাঁ আবার ভুল করবে, তারা আবার আসবে। তারা তো হারিয়ে গেল না, তারা যুগে যুগে সন্তান জন্ম নিবে, যুগে যুগে সন্তান বড় হবে, বুড়ো হবে, একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, তার সন্তান থাকবে, এটাই নিয়ম। এটা অনেক ক্ষেত্রে বুমেরাং যাতে না হয়ে যায়, এটার জন্য আমি আজকে আপনার মাধ্যমে এই কথাটা বললাম। ছাত্র শক্তি তো বরাবরই প্রবল, সেটা আমরা 52 থেকে দেখে আসছি। তো আপা, যেটা হচ্ছে যে এখন যেটা দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্ররা রয়েছেন, তারা বিভিন্ন হোটেলে গিয়ে মানুষের যে প্রাইভেট ভাবে যারা সময় অতিবাহিত করছে, তাদেরকে গিয়ে ধরছে, তাদেরকে চার্জ করছে। এটা কি তাদের আওতার মধ্যে পড়ে? তাদের এখতিয়ার আছে এটা করার? দেখেন, এইখানে আমি বলবো যে কিছু কিছু জায়গা আছে পৃথিবীর সৃষ্টির পরে থেকে, কিছু জায়গা সব ধর্মে আল্লাহ মুসলিম ধর্মে সীমাবদ্ধতা দিয়েছে যে এইটুকু আমার যাওয়া উচিত, এরপরে যাওয়া উচিত না। তো এইখানে কেউ যদি কার পার্সোনাল লাইফটা সে করে, সেটা যদি সে বৈধতার জায়গায় হয় তার জন্য, যেমন আমি আপনাকে আরো ক্লিয়ার করে বলি, মদ সবাই খেতে পারে না, একটা সময় আরো পারতো না, কিন্তু যার মদের লাইসেন্স আছে সে কিন্তু মদ খেতে পারে। তো সেই জায়গাটায় আমি ওইভাবে বলছি, যে জায়গাটা তাদের জন্য বৈধতার মধ্যে, যে সে যদি অশোভনে লিপ্ত হয়, তারপরেও অশোভনই, কিন্তু ওরা এটা করতে পারে না, এটা তো ওদের কাছে না, এটা না। কিন্তু যে দেশে, যখন দেশে পুলিশ ছিল না, এখন তো পুলিশ সরকার ছিল না, এখনো সাফিসিয়েন্ট মনে হয় আসে না,
কিন্তু আসে নাই। আমার মানে এটা কি মনে হয় না যেটা ব্যক্তিগত জায়গায় আঘাত করা হচ্ছে এটা কিছুটা হচ্ছে। এবং যাকে ধরা হয়েছে তাকে যেটা দেখলাম যে একদম চুলের মুঠি ধরেছে একজন নারী, আরেকজন নারী চুলের মুঠি ধরে তার চেহারাটা ক্যামেরার দিকে ফেস করিয়ে প্রশ্ন জিজ্ঞেস করছে, এটাও তো একটা অশালীন। না, এটা চরম অশালীন, এটা সে করতে পারে না, আইন নিজের হাতে তুলে নিতে পারে না। সে এটা আইনের কাছে সুপর্দ করতে পারে যে যদি সে অন্যায় কিছু করে থাকে, নিয়ে গিয়ে বেআইনি কিছু করে থাকে। হ্যাঁ আপা, এটা একটু ঢুকতেও পারে না না, এটা ওইভাবে স্থানে বা কোনো হোটেলে বা কোনো রিসোর্টে। আল্লাহ কিন্তু দুইটা জিনিস দিয়েছে, দিনকেও দিয়েছে একদম ফকফকা করে, রাতও দিয়েছে। এখন রাতটাকে যদি আপনি দিনে নিয়ে আসেন, দিনটাকে রাতে নিয়ে যাওয়া ঠিক না। কিছু জিনিস কিছু যেমন আমি এটাও বলি যে সোনা বানাতে গেলে কিন্তু কিছু খাজও দিতে হয়, নইলে ভালো গহনা হবে না। তো সেইখানে সেটা আমি যেটা করব আমার ওইখানে কতটা করার মতো আমার বৈধতা আছে, এটা আমাকে সবসময় মনে রাখতে হবে। এই জন্যই আমি বলছি যে আইনের অনুশাসন ভীষণভাবে দরকার, যেটার অভাবে বাংলাদেশ প্রায় চরমভাবে নষ্ট হয়ে যাচ্ছিল। ভঙ্গুর হয়ে যাওয়া বাংলাদেশকে ধরেন এখন জোড়াতালি দেওয়ার চেষ্টা হচ্ছে। তো জোড়াতালি দিতে গেলে আপা কিছু কিছু জায়গায় কখনো কামারে যখন একটা দাবা না, যেখানে কোনো সময় হঠাৎ করে বড় বাড়ি পড়ে যায়, যেখানে বাড়িটা ছোট দিতে হয়, যেখানে ছোট বাড়ি দিতে হয়, এটা আপনার মেনে নিতেই হবে যে এটা অন্যায়। কিন্তু তারপরে কখনো কখনো হয়ে যায়। এখন অন্যায়টা যখন বেশি হয়ে যায় তখন কিন্তু সেটাকে আর ট্যাকেল দেওয়া যায় না, তখন একটা ওই যে আপনার আগস্ট মাস লাগে, নইলে হয় না। তো সেই জায়গায় আমি বলতে চাই যে যারা এই অন্যায়টার সাথে জড়িত তাদেরকে আইনের অনুশাসনের আওতায় আনা হোক। আচ্ছা আপা, আরেকটা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে অগ্রাধিকার ভিত্তিতে ইতিমধ্যে 10 দিন কিন্তু অতিবাহিত হয়ে গেছে, তো 100 দিনের যে পরিকল্পনা, এটার মধ্যে কি কি পরিকল্পনাটা থাকলে পরে আমাদের ভঙ্গুর প্রায় দেশ আবার দাঁড়িয়ে যাবে বলে আপনার মনে হয়, যে কি কি পরিকল্পনাগুলি রাখা উচিত? পরিকল্পনা আসলে মেন কথা হলো যে দেশে তো অর্থ নাই, এটা আসলে আমরা জানি আগে থেকেই। তো অর্থ ছাড়া যে অবস্থা, আমি মনে করি যে প্রথমে আইনের অনুশাসন, তারপরে হলো যে সৎ কিছু ব্যক্তি অবশ্যই আছে, সৎ ব্যক্তিদের দিয়ে দেশ পরিচালনা করা, এবং কোথায় কোন জায়গায় সমস্যা হয়েছিল সেই সমস্যাগুলোকে আপনার পুডিং দেওয়া, রিপেয়ার করা। তারপরে হলো আপনার এই যে জনগণের সাথে কমিটমেন্ট, জায়গা জায়গা মানে ট্রান্সপারেন্সি, মানে জবাবদিহিতার জায়গাটায় স্বচ্ছতা আনা দরকার, জবাবদিহিতার। তারপরে আপনার ধরেন যে আমাদের যত লোন আছে সারা বিশ্বে, লোনের সাথে তাদের সাথে কথা বলে একটু সময় নেওয়া, একটা সরকার থেকে আরেকটা সরকার আসা, এবং যারা যারা এই দেশে ইনভেস্ট করতে চায় ইনভেস্টের জায়গাগুলোকে একটু সামনের দিকে আনা, নইলে তো একটা দেশ চলতে পারবে না। আপনি দেখেন মালয়েশিয়ার কথা দেখেন, একটা সময় মালয়েশিয়া বাংলাদেশের চেয়েও পেছনে ছিল, আজকে তারা কতটা সামনের দিকে গেছে। এটা কিন্তু সারা বিশ্বের টাকা কিন্তু মালয়েশিয়া বলেন, দুবাইতে বলেন, এই জায়গাগুলো খাটা হচ্ছে। ওই হিসাবটা যদি আজকের যারা উপদেষ্টা আছে তারা যদি ওইটা করে, যারা এই ব্যাপারে যোগ্য, যেমন পররাষ্ট্র সচিব থেকে শুরু করে আরও যারা আছেন এই ব্যাপারে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে, যাদের অভিজ্ঞতা যেভাবে আছে, কারণ আমরা দেখেছি যে অনেকখানে চুক্তিভিত্তিক নিয়োগও হচ্ছে, যারা চুক্তিভিত্তিকে আসছে তারা তো আগের অনেক অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক সমস্যাটা আমাদের দেশে বড় সমস্যা, সেটার জায়গা একটা স্থিতিশীলতা নিয়ে আসা, যদিও এত সহজে আসার কথা না, তারপরেও তো চেষ্টা করলে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নিজেই 100 সারা বিশ্বে, তো উনি কাউকে কিছু বললে তারা যে ফেলবে কথা আমি মনে করি না। তো উনি হয়তো বা এই জায়গাটায় নিশ্চয়ই ওনার নজরে আছে, আমরা আশা করব এবং আমরা তাকিয়ে দেখব যে কি হয়। আমাদের কাছে তো আর তারা বুদ্ধি চাইবেন না, যদি আপনারা ডাকেন জিজ্ঞেস করলে আমরা এইভাবে বলবো, যদি তাদের সদয় হয় এটা এইসব দেখে, যদি তারা মনে করেন যে হ্যাঁ এই কাজগুলো করলে ভালো হয়, তাহলে তারা করবে। এবং আমি সর্বাগ্রে বলবো এই 100 দিনের মধ্যে বেশিক্ষণ লাগে না, সব সিস্টেম করাই থাকে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংসের দ্বার প্রান্তে চরমভাবে নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গাটা ফেরত আনা। আজকের শিশুই কিন্তু আগামী দিনের রাষ্ট্রনায়ক, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। সেই শিশু যাতে তার মেধায়, তার বিকাশে যেন কোনো প্রশ্নবোধক চিহ্নের জায়গা না থাকে, সেই ব্যবস্থাটা তারা করবে। শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য, এই তিনটা আগে প্রথমে নিশ্চিত করতে হবে, নিশ্চিত করার জন্য তারা বসবে, এবং তাদের যে থেকেই করতে হবে এমন না, তারা সিস্টেমটা দিয়ে যাবে।
জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপা। জি, আপনার আমরা জন্য। অনুষ্ঠানের শেষে চলে এসেছি। দর্শক, আমরা অনুষ্ঠান বিশেষ বুলেটিনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এসএটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।